হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ক্লাস রীতিমতো করছো এবং আমার ক্লাসের যে পদ্ধতি, শেখানোর পদ্ধতি, সেটা আশা করি সবাইকে তোমাদের ভালো লাগছে এবং ভালো লাগছে বলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাচ্ছ। আজকে শুরু করবো লিলারের প্র্যাকটিস সেট, মিসলেনিয়াস প্র্যাকটিস সেটের 2:56 থেকে 100 পর্যন্ত পার্ট 1 শেষ করেছি, আজকে পার্ট 2। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। আশা করি ভালো লাগবে ক্লাসটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে, লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাস। আর কেউ যদি নতুন আমার ক্লাসে জয়েন করে তাহলে অবশ্যই দেখার পরে স্কিপ করবে না, দেখার পরে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। তো শুরু করছি, সময় নষ্ট করব না। প্রথম ম্যাথ 56 ম্যাথটাতে কি বলেছে? 56 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। দেখো, এটা একটা দুটো পদ্ধতি করা যায়, কিন্তু প্রথম পদ্ধতিটা দুটো পদ্ধতি করা যায়, 5, 6, 7, 8। এটাকে কি করতে হবে আমাদেরকে? এই টাইপের অঙ্কগুলো আমরা কি লসাগু করি, লসাগু করে অবশিষ্ট যেটা থাকে সেটা যোগ করে দিই, তাই না? কিন্তু এখানে বলেছে 9 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এর যদি আমি লসাগু করি, লসাগু করলে প্রথমে কতবার দেবো? 2 বার। 5, 3, 7, 4। এর লসাগু 5 × 10 30, 3 × 400, 840। 840 হচ্ছে এর লসাগু, এলসিএম। কিন্তু আমি কত নিব? অবশিষ্ট 3 তো থাকবে, কিন্তু এটাকে 9 দিয়ে ভাগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে না। এই জায়গাটা এমন একটা সংখ্যা নিতে হবে, ধরে নিই এই জায়গাটা কে, ঠিক আছে? তবে কে এর মান কত নিব? তারপরে 3 যোগ করব। তাহলে কে এর মান যদি আমি 2 নিই, এইটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, যে আমি এখানে ধরবো কত, যেটা 9 দিয়ে ভাগ চলে যাবে, তাই না? তা কে এর মান যদি আমি 2 নিই, তাহলে এখানে হবে কত? 1680 প্লাস 3। একে যদি আমি ভাগ করি 9 দিয়ে, ভাগ চলে যাবে, 9 দিয়ে ভাগ করলে চলে যাবে, তার মানে 1680। 1680 হচ্ছে উত্তর। এবার আমি যদি একটু চালাকি করি অঙ্কটাতে, একটু চালাকি, তার মানে হয়তো অঙ্কটার নিয়ম বলতে পারো যে সঠিক না, কিন্তু অঙ্কটার উত্তর ওইভাবে আসবে। সবগুলো লসাগু করে দাও, সবগুলো লসাগু হয়ে যাবে 1680। 1680 হয়ে যাবে সবগুলো লসাগু কত? 1680। এই 5, 6, 7, 8-এর লসাগু করো, 1680 হবে প্লাস 3, তাহলে 1683 হচ্ছে উত্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা আমি কেন ধরবো? আমাকে বলেছে 9 দিয়ে ভাগ করতে, তাই না? তো 9 দিয়ে ভাগ করলে সঠিক পদ্ধতি কিন্তু এটা। সঠিক পদ্ধতি এই যে আমি যেটা করলাম, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। কিন্তু তুমি যদি একটু চালাকি করতে পারো তাহলে তোমার এটা উত্তর আসবে, ঠিক আছে? এটা উত্তর আসবে, কারণ বলেছে যে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। লসাগু করে দেখো, 1680 আসবে, 3 যোগ করে দাও 1683। তার মানে উত্তর কত আমার? 1683 উত্তর। 57 বলেছে 11টি সংখ্যার গড় হলো 10.9। যদি প্রথম 6টি সংখ্যার গড় 10.5 হয় এবং শেষ ওখানে 2টি সংখ্যা না, ওখানে 6টি সংখ্যা হবে, লিখে দিয়েছি কলম দিয়ে, গড় 11.4 হয়, তাহলে মাঝের সংখ্যাটি কত? আমি বের করে নিই প্রথম, যে প্রথম 11টা সংখ্যার হচ্ছে 10.9। তাহলে 11টার গড় টোটাল কত? টোটাল 119.9। 11টার হচ্ছে 119.9, এটা হচ্ছে 11টির। এবার বলেছে 6টির, প্রথম 6টির 10.5 63, প্রথম 6টার 63। দ্বিতীয় আরও বলেছে পরের 6টার কত দিয়েছে? 11.4, 68.4। তাহলে এই 6টা কটা হলো? 12টা। তাহলে 12টার আমি বের করে নিই টোটাল কত? 131.4। 131.4 থেকে আমি এই 119.9 বিয়োগ করে দেবো, তাহলে আমার উত্তর চলে আসবে 131.4 আর 119.9 হয়ে যাবে 5, 11.5। 11.5 হচ্ছে উত্তর, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 58 অঙ্কটাকে এখানে আটাতেই হবে, এই জায়গাটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই জায়গাটা হয়ে যাবে 58। দেখো, এক ব্যক্তি 10,000 টাকা, টোটাল টাকা কত? 10,000 টাকা। 10,000 টাকাকে মোট 4 ভাগে
ধার দেয়, 4 ভাগে ধার দেয়। যদি সে 2000 টাকা 8%, এবার আমি এখানে অঙ্ক করছি, 2000 টাকা 8% যোগ 4000 টাকা, 4000 টাকা কত 7.5%, 7.5কে উঠিয়ে দিলাম দশমিক, একবারে নিয়ে নিলাম 7.5 দশমিক, প্লাস 1400 টাকা 8.5%, 1400 টাকা 8.5% মানে 85 নিয়ে নিলাম একবারে নিচে করে দিলাম, দশমিক উঠে শূন্য নিয়ে নিলাম। বাকি টাকা এবার বলেছে যে তাহলে তাকে বাকিটির জন্য বাকি কত টাকা থাকবে, এই টোটাল টাকাটা যোগ করো, 2000, 4000, 1400 যোগ করে 7400 টাকা হবে। তার থেকে 7400 টাকা যদি 10,000 থেকে বাদ দিই তাহলে 2600 টাকা পড়ে থাকবে। 2600 টাকা কত পার্সেন্টে টাকাটি খাটাবে, কত পার্সেন্টে? তারপরে কি বলেছে শেষে, যে বাকি টাকার জন্য শতকরা কত সুদ পেতে হবে যদি তার গড় বার্ষিক সুদ 8.13% হয়। গড় বার্ষিক সুদ, গড় বলতে এই 10,000 টাকার 8.13%, 10,000 টাকার 8.13%, পার্সেন্টের জন্য 100, এই দশমিক উঠে নিলে আরও দুটো শূন্য, কেটে গেল, সব কেটে গেল। এবার তুমি এগুলোকে কেটে দাও, সরি একটা থাকবে, দুটো দুটো, তিনটে তিনটে, এখানে দুটো দুটো, এখানে দুটো, কেটে দিলাম। 8 দুগুণে 16, 160 প্লাস 300 প্লাস, এখানে একটু কাটতে হবে, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 517, 85, 119 প্লাস 26 আর ইকুয়াল টু 813। এগুলোকে যোগ করো, 579 হবে, 579 ইকুয়াল টু, সরি 579 প্লাস 26 আর ইকুয়াল টু 813, বিয়োগ করলে 26 আর ইকুয়াল টু 234 হবে। কত হবে? 579 এখান থেকে বিয়োগ করে দেখো, 234, ঠিক আছে, 234, তাহলে 234, তাহলে আর ইকুয়াল টু 9%, 9 দিয়ে ভাগ চলে যায়, কেটে যাচ্ছে, আর ইকুয়াল টু 9%। 59 থেকে 62 এখানে জিকে আছে, দেখো 59 জিকে, ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এর আগেও আমি অনেক ক্লাসে বলেছি ব্লিচিং পাউডারতে ক্লোরিন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্লোরিন, সি নম্বর অ্যান্সার। বাকি দেখো 2 একটা ব্রোমিন, এটা হচ্ছে অর্ধ তরল অধাতু, এটা হচ্ছে অধাতু তরল, ঠিক আছে, তরল অধাতু কি? ব্রোমিন। তরল ধাতু পারদ। ব্রোমিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের সবথেকে ভারী মৌল, বা প্রকৃতিতে এটাকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, ভারী মৌল বলে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না ব্রোমিন। 60 সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, এ নম্বর অ্যান্সার। 61 অ্যাসিডের পিএইচের মান হলো, অ্যাসিড হচ্ছে 7-এর উপরে আর ক্ষার হচ্ছে 7-এর নিচে। এখানে দেখো সি নম্বরে 7.1 থেকে 14, এটা হচ্ছে অ্যাসিড। এবার 7-এর নিচে থাকলে ওটা ক্ষার, মনে থাকবে 7-এর নিচে ক্ষার, 7-এর উপরে অ্যাসিড। 7.1 থেকে 14 দিয়েছে, সি নম্বর অ্যান্সার। 62 নম্বর, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয়, তোমরা পারবে 368 ধারায় সংবিধান সংশোধন। 360 হচ্ছে আপাতকালীন জরুরি, আপাতকালীন অবস্থা, তাই না? 360। 62 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 63 থেকে 67, 63 নম্বরে স্পেনের জাতীয় খেলা হচ্ছে বুল ফাইটিং বা ষাঁড়ের লড়াই, বি নম্বর অ্যান্সার। দেখো বুল ফাইটিং বা ষাঁড়ের লড়াই, বি নম্বর অ্যান্সার। 64 সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়, সংস্কৃতি সাহিত্য না কিন্তু, অনলি সাহিত্য, সি নম্বর অ্যান্সার। ভটনাগর পুরস্কার বিজ্ঞান ও সাহিত্য, ভটনাগর পুরস্কার বিজ্ঞান সাহিত্যতে দেওয়া হয়। 65 নম্বর, ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গবাসলা, এ নম্বর অ্যান্সার। ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গবাসলাতে অবস্থিত। 66 আর 67 দুটো অঙ্ক দিয়েছে। 66 নম্বর অঙ্ক দেখো, 2 ধরনের চালের প্রথম প্রকার চাল 15 টাকা, প্রথম প্রকার হচ্ছে 15 টাকা, আর দ্বিতীয় প্রকার চাল হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে 20 টাকা, কিন্তু বলে দিয়েছে প্রথম প্রকার 15 টাকা, যেটা হচ্ছে 2 কেজি, কত 2 কেজি, আর দ্বিতীয় প্রকারের চাল হচ্ছে যেটা হচ্ছে 3 কেজি, ঠিক আছে, সেটা হচ্ছে 3 কেজি। তাহলে 2 কেজি আর 3 কেজি টোটাল কয় কেজি? টোটাল হচ্ছে আমার 5 কিলো।
তাহলে 5 কিলোর টোটাল দাম কত? এটা হচ্ছে 30 টাকা, টোটাল 2 কেজির দাম 30 টাকা, এটা হচ্ছে 60 টাকা। তাহলে 30 টাকা 60 টাকা টোটাল কয় টাকা? 90 টাকা টোটাল। 5 কেজির দাম 90 টাকা। তাহলে এখানে বলেছে শেষে যে মিশ্রিত করে, এবার মিশিয়ে দিলাম আমি, 90 টাকা হয়ে গেল 5 কেজি। তাহলে 1 কেজি গড়ে বিক্রি করলে কত টাকা হবে ওটাই বলেছে। তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত হবে? এই 90 টাকাকে কী করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে, 18 টাকা। 2:3 মানে 5 কেজি। 5 কেজির টোটাল দাম কত? 90 টাকা পেলাম। তাহলে 5 কেজি 5 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম 18 টাকা গড়ে। ওটাই চেয়েছে 18 টাকা। 67, একটি মূলধনের ওপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদ, আর চক্রবৃদ্ধি হচ্ছে 696.30। এটা 2 বছরের সরল সুদ 660 টাকা এবং 696 টাকা হচ্ছে চক্রবৃদ্ধিতে। উভয় ক্ষেত্রে সুদের হার সমান। আবার বলেছে সুদের হার সমান হলে তবে সুদের হার কত? এবার বলেছে সুদের হার কত। এই টাইপের অঙ্ক বের করতে গেলে কি করব? একটা জিনিস রাখো, 696 মাইনাস 30 মাইনাস 660 বাই এদের মধ্যে যে ডিফারেন্স এটাকে উপরে লিখবে, আর বাই এটা লিখবে, ইন্টু 2 ইন্টু 100, 2 ইন্টু 100 সরাসরি। এবার যদি কেউ ভাবে যে 2 বছরেরটা বের করে নিই তাহলে 1 বছরের কত সেটা বের করতে পারো, কিন্তু সঠিক যদি তুমি আরও তাড়াতাড়ি করতে চাও তাহলে 2 ইন্টু 100 সরাসরি তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে উপরে থাকবে কত? 696 থেকে যদি আমি বাদ দিই 96.3 থেকে 660.00, তাহলে 30 6 36.30, তাহলে 36.30 বাই 66 ইন্টু 100 ইন্টু 2 ইন্টু 100 সাজিয়ে নিলাম একবারে। এই 100 100 কেটে দাও, 0 0 কেটে দাও, দেখো 6 11 66, 3 11 33, 3 11 33, সরি এটা শুধু 6 হবে। তাহলে 6 11 66, 11 দিয়ে কাটছি, 3 11 33, 3 11 33 কাটলাম, 3 দোকানে 6 কাটলাম, 3 11 33, 11%। 11% উত্তর সরাসরি আসবে এইভাবে, 11% উত্তর। 67, 69 থেকে 75। 69 বলেছে অ্যাপসম সল্ট, অ্যাপসম সল্ট বা অ্যাপসম লবণ হলো কোনটা? ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু জল, এ নম্বর অ্যান্সার। 69 ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু জল, ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু জল হচ্ছে এপসম সল্ট, অ্যাপসম লবণ, এ নম্বর অ্যান্সার। 70 নম্বর, আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়? পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক, সি নম্বর অ্যান্সার। পরমাণু ক্রমাঙ্ক মানে কিসের উপরে? প্রোটন সংখ্যার উপরে, তাই না? পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যার উপরে ভিত্তি করে তৈরি পরমাণু ক্রমাঙ্ক, সি নম্বর অ্যান্সার। 71, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি হলো পেপটাইডোগ্লাইকন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকন। 72 নম্বর, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? অধিকার পৃচ্ছা, ডি নম্বর অ্যান্সার, অধিকার পৃচ্ছা। 73 নম্বর, এ সুইটেবল বয়, অনেকবার বলেছি, বিক্রম শেঠ, দ্য গোল্ডেন গেট, বিক্রম শেঠ, সুইটেবল বয় বিক্রম শেঠ। এ নম্বরে অনিতা দেশাই, ফায়ার ইন দ্য মাউন্টেন, অনিতা দেশাই, যেটুকু মনে পড়ে সেটুকু বলে দিচ্ছি। 74 নম্বর, হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে। মনে রাখবে, কিছু কিছু আনকমন পাওয়া যায়। হোয়াইট ওয়াশ ক্রিকেটের সাথে যুক্ত, সি নম্বর অ্যান্সার। 75 নম্বর, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? সোন নদীর তীরে অবস্থিত। এখানে এ নম্বরে দেখো সোন নদীর তীরে। বি নম্বরে, বার্লিন স্প্রি নদীর তীরে, বার্লিন স্প্রি নদীর তীরে অবস্থিত। লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত, ডি নম্বরে দেখো লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। 75-এর হচ্ছে এ নম্বর। 76 থেকে 78, 76 নম্বরে দেখো অঙ্ক দিয়েছে, 76 নম্বর অঙ্ক, 77 নম্বর অঙ্ক, 78 নম্বর অঙ্ক।
76, 18 সেমি দৈর্ঘ্য ও 14 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভিতরে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? আমাকে আগে আয়তক্ষেত্র আঁকতে হবে। এটা হচ্ছে 18 সেন্টিমিটার, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। এর মধ্যে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে বৃত্ত, কিন্তু এখান থেকে এর দূরত্ব কত? 14 সেন্টিমিটার। এই যে এখান থেকে এই দূরত্ব 14, তার মানে এখান থেকে এই দূরত্ব 14, মানে বৃত্তের ব্যাস 14, ব্যাসার্ধ কত? 7। অর্ধেক করলে 7, অর্ধেক করলে 7 হলো। এবার বৃত্তের ক্ষেত্রফল তুমি বের করো, পাই আর স্কোয়ার, তার মানে পাই হচ্ছে 22/7, আর হচ্ছে 7 × 7, 154 সেন্টিমিটার স্কোয়ার। এ নম্বর 77, এক ব্যক্তির একটি জায়গায় হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা 45 মিনিট সময় লাগে। উভয় পথই সাইকেলে গেলে তার 2 ঘন্টা সময় কম লাগে। 5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কম লাগে, মানে 3 ঘন্টা 45 মিনিট লাগে। তবে উভয় পথই যদি হাঁটতে হয়, হাঁটতে কত সময় লাগবে? অঙ্কটা একটু লম্বা হবে, একটু বড় হবে। ধরে নিই ডি দূরত্ব, হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে, হেঁটে মানে পি ফর প্যাডেল, পায়ে হেঁটে, প্লাস ডি দূরত্ব সাইকেল, তার সময় লাগছে কত? 5 ঘন্টা 45 মিনিট, মানে 5 ঘন্টা 45 মিনিট, ঘন্টা করে নিচ্ছি, 3 × 15 = 45, 4 × 15 = 60, 4 × 5 = 20, 23, 23/4 হচ্ছে এ ঘন্টা। 1 নম্বর 23/4 হচ্ছে ঘন্টা। 2 নম্বর থেকে কি পাবো? 2 নম্বরে যদি উভয় পথই সাইকেলে যায়, অর্থাৎ সাইকেল এস প্লাস উভয় পথই যদি সাইকেলে যায়, তাহলে তার 3 ঘন্টা 45 মিনিট লাগে। 2 ঘন্টা কম বলেছে, 3 ঘন্টা 45 মিনিট, তাহলে কত থাকবে? 3/4, 3 × 4 = 12, আর 15/4, এটাকে ভাগ ঘন্টা করলে 15/4 এটা হচ্ছে। ঠিক আছে, এবার আমি এখানে কি করব? এই জায়গাটা থেকে আগে বের করতে পারি যে লসাগু কত? এস, তাহলে 2D = 15/4। ঠিক আছে, তো ডিএস দুইটাকে এখানে নিয়ে চলে আসি, তাহলে 15/8 হবে। ডিএস = 15/8। এবার তুমি এখানে 15/8 লিখে দাও, ডিএস = 15/8। তাহলে আমি লিখব কি অঙ্কটাতে? এই লাইনটা চলে যাচ্ছে। এবার ডি/পি = এই যে ডিএস = কত? 15/8, তাহলে 15/8, সরি প্লাস লিখে নিই আগে, 15/8 = 23/4। সরাসরি এবার ওই পাশে নিয়ে চলে যাই। 15/8কে আমি কি করব? মাইনাস করে দেবো, তাই না? 15/8 আমার মাইনাস করে দিলাম। লসাগু কত? 8, তাহলে হবে 46 - 15, 1, এটা হচ্ছে ডিপি, ডি/পি = 31/8। এটা হচ্ছে ওয়ান সাইড, এক সাইডে, তাই না? কি বলেছে? তবে উভয় পথই হাঁটতে কত সময় লাগবে? দুই দিকেই, যেতে হেঁটে যাবে, হেঁটে আসবে। তাহলে এটা তো শুধু একবার যাওয়া হলো না, এটা তো শুধু একবার যাওয়া হলো, কিন্তু এটাকে 2 বার করতে হবে যাওয়া আসা। তার জন্য 2 দিয়ে গুণ করে দাও, সরাসরি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 বার হয়ে গেল। এটা 4 × 2 = 8, তাহলে 4 দিয়ে কি করব? আমি 31কে ভাগ করব, 4 × 7 = 28, 3 থাকলো, 3/4, এটাকে মিনিটে করতে হবে, 4 × 15 = 60, মানে 7 ঘন্টা 45 মিনিট। 7 ঘন্টা 45 মিনিট হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। 78 অঙ্কটা ছোট অঙ্ক। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয় এবং অপর একটি নল দ্বারা 9 ঘন্টায় খালি হয়। যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয়, একটা ভর্তি করে একটা খালি করে, a × b, a - b। ঠিক আছে, তাহলে 5 দিয়ে আমি কি করব? 36কে ভাগ করব, 4 ঘন্টা আর 9 ঘন্টা বিয়োগ করলে 5 ঘন্টা, তাহলে 5 × 7 = 35, 1 দশমিক কত করবে? 2, 7.2 ঘন্টা। 79 থেকে 82 এর মধ্যে অঙ্ক আছে, দেখো। অঙ্ক নেই। 79 এর প্রশ্নটা হচ্ছে মাশরুম হলো একটি ছত্রাক, এ নম্বর অ্যান্সার। মাশরুম কি? একটা ছত্রাক, এ নম্বর। 80 নম্বর, মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? ইউরোক্রোম, ডি নম্বর অ্যান্সার। 81 নম্বর,
একটা প্রশ্ন থাকে ফিজিক্স থেকে যে অনেক জায়গায় দেখা যায় যেখানে সেখানে এক জায়গায় পেশাবের মানে মানে মূত্র বিসর্জন করে সেই জায়গাটা একদম নোংরা করে রাখে। তো এই প্রশ্নটা থাকে যে সেখান থেকে কোন গ্যাস বেরোয়? অ্যামোনিয়া। তীব্র ঝাঁঝালোযুক্ত অ্যামোনিয়ার গন্ধ বেরোয়। কী বেরোয়? তীব্র ঝাঁঝালোযুক্ত অ্যামোনিয়া। প্রশ্নটা থাকে পরীক্ষার হলে। 81 নম্বর, কোনটি প্রকৃত ফল নয়? আপেল। 81 হচ্ছে এ নম্বর, আপেল প্রকৃত ফল নয়। 82 নম্বর, 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা 6টি। সি নম্বর, বর্তমান সংখ্যা কয়টি? 6টি। মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বর্তমান সংখ্যা 6টি, সি নম্বর অ্যান্সার। 83 থেকে 85, এখানে ম্যাপ, তিনটেই ম্যাপ। 83, একটি ক্যাম্পে 150 জনের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় বাকি খাবার আর কত দিন স্থায়ী থাকবে? এইগুলো অঙ্ক সমীকরণে সাজাতে হয়। 150 জনের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 45, 150 ইন্টু 45, 150 ইন্টু 45। এবার বলেছে যে 10 দিন পর 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায়, এবার 10 দিন পর, তাহলে 150 জন লোক তো 10 দিন খেয়েছিল। 10 দিন পর যদি 150 জন খেয়েছিল, তাহলে 150 ইন্টু 10, তারপরে কী করবো? প্লাস 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় 10 দিন পর 10 দিন পর্যন্ত 150 জন খেয়েছিল, তারপরে কী করলো? 25 জন লোক ক্যাম্প থেকে চলে গেল। 150 জনের থেকে 25 জন লোক চলে গেল, থাকলো কতজন? 125 জন লোক। 125 জন লোক, তাহলে বাকি খাবার আর কত দিন স্থায়ী হবে? তাহলে 125 ইন্টু টি দিন, 125 ইন্টু টি, এটুকু করতে হবে। বোঝাতে পারলাম? 150 জন 45 দিন খায়, ইকুয়াল টু 150 জন 10 দিন পর্যন্ত খায়, 10 দিন পরে চলে যায় 25 জন, তাহলে 150 জন 10 দিন পর্যন্ত খায়, তারপরে 125 জন থাকে, প্লাস 125টি, এইটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 45 দিয়ে গুণ করলে 5 0 0 25 2 এত, 5 15 4 15 60, মানে 600, তাই না? এত পেলাম এই জায়গাটা, ইকুয়াল টু এই জায়গাটা পাবো কত? 1500। তার মানে এই 1500 এখান থেকে বিয়োগ করব, এই পাশে নিয়ে আসি, 525, তাহলে 525 0 ইকুয়াল টু এত 25টি, তার মানে টি এর মান বের করবো আমি 125 ভাগ করতে হবে। তো ভাগ করলে আমি কত পাবো? এই পাশে ওই পাশে নিয়ে গেলাম, বুঝতে পারছো তোমরা? তাহলে 5 10 50, 5 5 25, 5 25 125, 5 2 10, 5 10 50, 5 5 25, 5 2 4 5 20, 5 2 10 42। কত উত্তর? 42। 83 ডি, 42 উত্তর বেরোলো। এবার হচ্ছে 84, দুটি ভগ্নাংশের গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে বৃহত্তম ভগ্নাংশটি কত? দুটি ভগ্নাংশের গুণফল মানে ধরে নিলাম দুটি এ বি ইকুয়াল টু 14/15 এবং তাদের ভাগফল, তার মানে এ বাই বি ইকুয়াল টু 35/24। তাহলে এখান থেকে এর মান কত? এর মান, তাহলে বিকে আমি নিচে নিয়ে আসবো, বিকে আমি কি করব? নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে এর মান এটা তুমি এখানে বসিয়ে দাও। এর মান হচ্ছে 14/15 বি। তো এখানে এর মান না, এখানে যদি বির মান আমি আনি সরাসরি, তাহলে কি হবে? আবার উত্তর সরাসরি চলে আসবে। ঠিক আছে, সরাসরি চলে আসবে। এখানে বি লেখো, তাহলে বির মান কত? বির মান হচ্ছে 14/15। তাহলে বির মানটা এখানে লেখো, তাহলে এ বাই 14/15 এ ইকুয়াল টু 35/24। এই 15 ওই পাশে নিয়ে উপরে নিয়ে যাও, তাহলে 15 এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এবার কাটাকাটি করো, 3 5 15, 5 7 35, তাই না? 7 2 14, 12 2 24, তাহলে এ স্কোয়ার, তার মানে 3 12 36 এ স্কোয়ার ইকুয়াল টু 7 7 49 গুণ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত? 7 7 49, কী লিখলাম? 49। তাহলে 49/,
36 a ইকুয়াল টু রুট ওভার করে দিলাম, তাহলে a ইকুয়াল টু 7/6, 7/6 হচ্ছে উত্তর। এবার হচ্ছে 85, 7/6, এটাই বড়। হ্যাঁ, বৃহত্তম ভগ্নাংশটি কত? এটাই বড়, 7/6। এবার হচ্ছে আয়েশা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর। এটা হচ্ছে এ ফর আয়েশা, এটা হচ্ছে বাবা। আয়েশা যখন জন্ম নেয় তখন তার বাবার বয়স ছিল 38, জন্ম মানে 0। এবং তার ভাই যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স ছিল 36। ভাই, মা, ওর মায়ের বয়স ছিল 36। বুঝতে পারলা এইটুকু? এবার আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়। এবার আয়েশা যদি তার ভাই থেকে 4 বছরের বড় হয়, তার মানে একে 0 থেকে 4-এ নিয়ে যেতে হবে। তাহলে এর বাবাকে কী করবে? এর বাবাকেও তো 4 বছর বাড়াতে হবে, তাই না? তো এর বাবা হবে কত? 42, 38 4 42, এর বাবা 42 হয়ে গেল। ওর ভাই যখন জন্ম নেয় তখন আয়েশার 4 বছর, ঠিক আছে? কিন্তু আগে কি বলেছিল? আয়েশার যখন জন্ম হয় তখন তার বাবা 42। আবার বলেছে যে ওর ভাইয়ের যখন জন্ম হয় তখন ওর মায়ের বয়স 36। এবার ঘুরে আসো, এবার কথাকে ঘোরাচ্ছে যে ওর ভাই থেকে আয়েশা 4 বছরের বড়। তাহলে 0-তে ছিল 38, তো 4 বছর করলে একেও 4 বছর যোগ করতে হবে, 42 হবে এর বাবা। এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে চেঞ্জ কেন হবে না? কারণ এ তো 0, এ 4, 0 4, 4 বছরের বড়, এটুকুই বলেছে। এবার কি বলেছে? ওর বাবা ওর মায়ের থেকে কত বছরের বড়? তাহলে ওর বাবা হলো 42, ওর মা হচ্ছে 36, 6 বছরের বড়। কত বছরের বড়? 6 বছরের। বি নম্বর। 86 থেকে 91, 86-এর জিকে তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। ডি নম্বর অ্যান্সার, তিরুপতি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 87 সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এ নম্বর অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এ নম্বর সিপিইউ। 88 ওয়াটসন ও ক্রিকের ডবল হেলিক্স মডেল নিচের কোনটি? বি ডিএনএ, বি নম্বর অ্যান্সার, বি ডিএনএ। 89 মানবদেহের স্যাবিলাতে কোন উৎসেচক পাওয়া যায়? অ্যামাইলেজ, বি নম্বর অ্যান্সার। 90 ডায়াবডেসিস কোথায় দেখা যায়? শ্বেতকণিকা, এ নম্বর। এগুলো সব জীবন বিজ্ঞানের কোশ্চেন চলে আসছে, দেখো। 91 কোনটির ব্যবহারে মায়োপিয়া ঠিক হয়? মায়োপিয়া ঠিক হয় অবতল লেন্স, যেটাকে কনকেভ বলে। মায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি দোষ, মানে নিকট দৃষ্টি দোষ। দোষ বলতে সে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, নিকট দৃষ্টি দোষ। সেটা কি দ্বারা ঠিক হয়? অবতল লেন্স, কনকেভ লেন্স। আর দূরদৃষ্টি দোষ, হাইপারমেট্রোপিয়া, কনভেক্স লেন্স, উত্তল লেন্স। এখানে হচ্ছে কনভেক্স মানে উত্তল, কনকেভ মানে অবতল। মায়োপিয়া কনকেভ, অবতল, আর হাইপারমেট্রোপিয়া কনভেক্স, উত্তল। 91 হচ্ছে এ নম্বর, কনকেভ লেন্স। 92 থেকে 95, 92 ম্যাথ ভালো করে খেয়াল করবে। 92, 18,225-এর বর্গমূল যদি 135 হয়, 18,225 এর বর্গমূল কত বলেছে? 135। এবার আমি 182.25, 2 ঘর পর দশমিক, 135 থেকে 1 ঘর পর দশমিক নাও, 2 ঘর পর দশমিক না, কত নিব আমি? 1 ঘর পর দশমিক। 182.25 সমান সমান লিখবো আমি 13.5। 25 আছে না, 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক নিলাম। পরেরটা কত? 1.228225, তাই না? 2 ঘর পর দশমিক, ওটা কত? 2 ঘর পর দশমিক নেব, 1.8225। এটা নেব 2 ঘর পর দশমিক, তার মানে 1.35, 1.35। এর পরেরটা আসবে 3 ঘর পর দশমিক, 0.018225। এটা নিব 3 ঘর পর দশমিক, মানে 0 হবে না, 0.135। এটা উপরের লাইনটা থেকে আগাতে হবে আস্তে আস্তে, অটোমেটিকলি ধারাবাহিকভাবে আগাচ্ছে। দেখো, 1 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, 4টা আছে, 2 ঘর পর দশমিক। কি করে বুঝতে পারবে? এটা হচ্ছে 1 ঘর পর দশমিক, 5 5 25, 1 ঘর পর দশমিক, 5 5 25, 1 ঘর পর দশমিক। এটা আমি 2 ঘর পর দশমিক নিব কেন?
এই যে এটার জন্য এক ঘর, এই দুটোর জন্য এক ঘর, 25-এর দুটোর জন্য এক ঘর, এই দুটোর জন্য এক ঘর। এখানে যখন 3 ঘর পর দশমিক মানে এই দুটোর জন্য এক ঘর, এই দুটোর জন্য এক ঘর, এই দুটোর জন্য এক ঘর, জোড়া জোড়া নামবে তো, তাই না? তার জন্য 3 ঘর পর দশমিক। এবার পরেরটা 4 ঘর পর দশমিক। 8টা সংখ্যা আছে, দেখো কটা আছে, 8টা আছে, তাই না? 0.000182225 কটা আছে? 1 2 3 4 5 6 7 8। 4 ঘর পর দশমিক। কত ঘর পর? 4 ঘর পর। আমাকে 4 ঘর বানাতে হবে। 4 ঘর বানাতে গেলে 135, 4 ঘর বানিয়ে দিলাম, 4 ঘর হয়ে গেল। এবার তুমি যোগ করে দাও সবগুলোর। কি করবে? এর মান কত হবে যোগ করো। তাহলে 13.5000 লিখে নিলাম, বাড়তি কোনো ব্যাপার না। 1.3500, 0.1350, আর একটা 0 বাড়িয়ে নিই, 0.0135 হলো। তাহলে 5 8 9 9 কয় ঘর পর দশমিক? এখানে তো এটা এই পাশেই থাকবে 14টা, তাহলে এরপরেই দশমিক বসাবো। দশমিকের পরেই তো 14 হলো, বাস। তাহলে 14.9995, সি নম্বর অ্যান্সার দেখো, 14.9995। 93, এটাতেই তো ধরে নিল, সব কিছু করে দিলাম, একবারে জায়গা নিয়ে নিল। দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত 1500 টাকায় 3 বছরের জন্য সরল সুদের মধ্যে পার্থক্য 13.50 টাকা। তাদের সুদের হারের পার্থক্য কত? সিম্পল ম্যাথ, দুটি ভিন্ন উৎস থেকে। তাহলে দুটি ভিন্ন উৎস, একটা হচ্ছে 1500 টাকা R%, 3 বছর বাই 100, সুদের পার্থক্য মানে মাইনাস 1500 টাকা R2, 3 বছর বাই 100 ইকুয়াল টু কত টাকা? সুদের পার্থক্য 13.50, মানে নিচে 100 লিখে নাও, দশমিক উঠিয়ে দিয়ে 0 0 কাটো। তাহলে এটা হবে 3 15 45, 45 R1 মাইনাস 45 R2 ইকুয়াল টু, এখানে একটু কেটে ছোটো করে নাও, 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 27/2। তাহলে এখানে লিখছি 45টা কমন নিয়ে নাও, এখানে পার্থক্য বলেছে লাস্টে, R1 মাইনাস R2 ইকুয়াল টু 27/2, তাই না? 27/2। তাহলে 5 নং 45, এখানে 27 আছে, 3 9 27, এই 5টা এর নিচে গুণ করে দাও, 10 হয়ে যাবে। তাহলে R1 মাইনাস R2 ইকুয়াল টু 3/10, মানে 0.3%, 0.3%, 0.3% বেরোলো। এটা হচ্ছে 93। 94 95, 94-এ আসছি এবার। 94 ক্যামেরায় কি আসলো নিচে এতটা, না কেটে গেল? 1 মিনিট দেখে নিচ্ছি। না ঠিক আছে, বেশি নিচে গেলে আবার তো উত্তর বোঝা যাবে না, কি করলাম না করলাম। 94, এটা একটা সূত্র আছে ছোট্ট, লিখে নাও। 60H মাইনাস 11M, মাইনাস 11M, 60H, H মানে আওয়ার, ঘন্টা, আর M মানে মিনিট। H মানে ঘন্টা, M মানে মিনিট, বাই 2। এটুকু করতে হবে। ঘন্টা কত? 4 ঘন্টা। মিনিট কত? 20 মিনিট। তাহলে 4 6 24 মাইনাস 20, 11 দুগুণে 22 বাই 2, থাকবে কত? 20/2, 10 ডিগ্রি। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? শর্টকাট। 4 ঘন্টা 20 মিনিট মানে 4 ঘন্টা, আর মিনিট কত? 20 মিনিট। তাহলে 4 4 6 24 এর সাথে গুণ করলাম, এখানে 4 60 × 4 মাইনাস 11 × 20, বাস, বোঝাতে পারলাম। 95, একটি কাজ এ ও বি 18 দিনে, বি ও সি 24 দিনে এবং সি ও এ 36 দিনে শেষ করতে পারে, তারা একত্রে কাজটি করলে কতদিন সময় লাগবে? সবাই সবার সাথে একবার করে আছে, তার জন্য আমি কি নেব? হাফ কমন। কি করব? হাফ কমন নেব। অনেকভাবে করে, আমি কিন্তু এইভাবেই করি। হাফ কমন 1/18 প্লাস 1/24 প্লাস 1/36, এদের লসাগু কত? 72,
4 18 72, 3 24 72, 36 দোকানে 72, তাহলে 1/2 ইন্টু উপরে থাকবে 9, নিচে থাকবে 72, 8 নং 72, 1/16 মানে 16 দিন বা 16 ঘন্টা। কত বলেছে? 16 দিন। সি নম্বর অ্যান্সার। 96 97 96 এগুলো সব দেখো, সব কারেন্ট অ্যাফেয়ার্স সব এগুলো। 96 সম্প্রতি ভারত এবং অন্য কোন দেশের মধ্যে প্রথম যৌথ মহড়া ঘূর্ণিঝড় 1 আয়োজন করা হয়েছে? মিশর। বি নম্বর অ্যান্সার। 97 সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটি গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেট পেয়েছে? বা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। সি নম্বর। 98 99 এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি প্রকাশিত কার্গিল এক যাত্রী কি জুবানি নামক গ্রন্থের রচয়িতাকে ঋষিরাজ। এ নম্বর অ্যান্সার। 99 ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিক্স ওয়াটারওয়েজ এবং কমিউনিকেশন সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছে? ত্রিপুরা। নেক্সট পেজে পাবে, এই পেজের অ্যান্সারটা পরের পেজে আছে। ত্রিপুরা। সি নম্বর অ্যান্সার। 100 নম্বর কোশ্চেন, এটাও কারেন্ট অ্যাফেয়ার। সম্প্রতি কোন ইন্দো আমেরিকান মার্কিন বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? রাজাচারী। সি নম্বর অ্যান্সার। এই পর্যন্তই কিছু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে। তো এই শেষ করলাম প্র্যাকটিস সেট 2-এর পার্ট 2, 56 থেকে 100 পর্যন্ত। তার মধ্যে একটা রিজনিং ছিল যেটাকে আমি বাদ দিয়েছি। রিজনিং কারণ প্র্যাকটিস করি না, ও অনেক মাথা খায়। কারণ এই ডিউটি করে এসে তারপরে রিজনিং নিয়ে বসা, ওর জন্য আলাদা টিচার ভাবছি নিয়োগ করব, যে একটা রিজনিংয়ের টিচার। তো রিজনিংগুলো হাত দিই না চট করে, করলে তো হবে কিন্তু কি মাথা খেয়ে ফেলে একেবারে। ডিউটি করে এসে ইচ্ছা হয় না। এইগুলোই ঠিক আছে, ম্যাথ অনেক সহজ, প্র্যাকটিস করতে হয় না, জাস্ট করে যেতে হয়, উত্তর বেরিয়ে আসে, এইটুকুই। কিন্তু রিজনিং তো তার তো মানে আগা মাথা নেই। একটা খালি রিজনিং বাদ গেছে এখান থেকে, যেটা হচ্ছে দিন বের করার। তো 100 পর্যন্ত শেষ করলাম, একটা বাদ গেল রিজনিং। এই হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের সেট লীলা রয়ের। তো আশা করি ভালো লেগেছে ক্লাসটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। আজকে এই পর্যন্তই।